আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ৫৪ বছরে দেশে ১২টি জাতীয় নির্বাচন হলেও ৯১, ৯৬, ২০০১ ও ২০০৮ এর নির্বাচন ছাড়া সব নির্বাচন নিয়ে কম বেশি বিতর্ক আছে। রাজনৈতিক সরকারের অধীনে বিগত ৩টি নির্বাচন নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে বেশ কিছু প্রস্তাব করা হচ্ছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন, স্বাধীন কমিশন গঠন ও কমিশন নিয়োগ আইন করা অন্যতম। আতিকা রহমানের রিপোর্ট। স্বাধীন দেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত ১২টি সংসদ নির্বাচন হলেও বিতর্ক পিছু ছাড়েনি। তবে নির্দলীয় সরকারের অধীনে হওয়া ৪টি সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা পায়। দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো ছিল বেশি বিতর্কিত, বিশেষ করে ২০১৪ সালে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা, ২০১৮-তে রাতের ভোটের অভিযোগ আর ২০২৪-এ বিএনপি সহ ১৫টি দল অংশ না নেয় তা প্রশ্নের মুখে পড়ে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম কারণ ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনা। কোনোটা একতরফা, কোনোটা রাতের নির্বাচন, কোনোটা ওই যেটা বলা হয় আমি আর ডামির নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে ৪টা নির্বাচন হলো কেন সুষ্ঠু হলো, এটার মূল কারণ হলো নির্বাচনকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে নাই কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে। নির্বাচন সরকার যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম। নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সুপারিশ করতে যাচ্ছে কমিশন। সেগুলো হলো স্বাধীন নির্বাচন কমিশন গঠন, কমিশন নিয়োগ আইন পরিবর্তন, স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা, আনুপাতিক ভোটিং, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাজনৈতিক দলে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচনী অপরাধ আইন সংস্কার, সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ও সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট। ১.৫ কোটি ২ কোটি প্রবাসী আছে, তাদের এনার্জি ব্যবস্থা করতে হবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, রাজনীতিতে টাকার খেলা, এরপরে কিছু করতে হবে, রাজনৈতিক দলের অভ্যন্তরে সংস্কার করতে হবে। না ভোটের ব্যাপারে আমার মনে হয় একটা ঐক্যমত্য আছে। আমি আশা করবো যে আমরা যে প্রস্তাবগুলো দেব, সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা সরকারে আছে, যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত, তারা এগুলো গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে তারা কতগুলো প্রস্তাব বাস্তবায়ন করবে। এছাড়া স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেয়া, প্রবাসীদের ভোট দেওয়ার বিধান চালু, ইভিএম বাতিল, সীমানা নির্ধারণ আইন পরিবর্তন ও স্বচ্ছ ভোটার তালিকার সুপারিশ করা হচ্ছে। সংস্কার কমিশন মনে করে, সংস্কার কাজ শেষে নির্বাচন হলে তা বেশি গ্রহণযোগ্য হবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজধানী মিরপুরে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু ও তার ভাই আনোয়ার হোসেন লিটুর বিরুদ্ধে এখনও মার্কেট দখলে রেখে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ৫ আগস্টের পর আত্মগোপনে গেলেও সন্ত্রাসী বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করছেন চাঁদা বাণিজ্য। ভুক্তভোগীদের অভিযোগ, গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে মার্কেট বরাদ্দ পেলেও আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর আর নিয়ন্ত্রণ নিতে পারেননি তারা। বিলাল হোসেনের রিপোর্ট। ক্ষমতার পট পরিবর্তন হলো বহাল তবিয়াতে দখল ও চাঁদাবাজি ধরে রেখেছে আওয়ামী লীগের প্রভাবশালীরা। অভিযোগ আছে, মিরপুর ১ নম্বরের ৬ কাঠার উপর নির্মিত স্বাধীন বাংলা সুপার মার্কেট এক যুগ ধরে দখলে রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু ও তার ভাই আনোয়ার হোসেন লিটু। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মিরপুর ১ নম্বর সেকশনের এই জমি ১৯৮৭ সালে ১৪ জনকে বরাদ্দ দেওয়া হয়। পরে ৬৬.৬ কাঠা জায়গায় ১৯৯০ সালে ১৪টি প্লট তৈরি করা হয়। পরবর্তীতে ১৪ জনের প্লটের পাওয়ার অফ অ্যাটর্নি নেন শমশের আলী ও সৈয়দ আলী। তবে তাদের আর জমির দখল নেওয়া হয়নি। যারা বরাদ্দপ্রাপ্ত হয়েছেন ১৯৮৭ সালে তাদের বরাদ্দ হয়েছে, ২০০০ সালে তাদের রেজিস্ট্রি কমপ্লিট হয়েছে, ২০০৬ সালে তারা পাওয়ার দিয়ে দিয়েছে আমার বাবাকে, চাচাকে। তারপর আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে আসার পর থেকে ওই জায়গায় আর আমরা কখনোই যেতে পারিনি। আর সিটি জরিপও হয়েছে, রেজিস্ট্রি পরে সিটি জরিপ, তারপর নামজারি এবং হালনাগাদ খাজনাও আমরা পরিশোধ করে আসছি। ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার গঠনের পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জোর করে এই মার্কেট থেকে প্রতি মাসে ১.৫ কোটি টাকা ভাড়া আদায় করেন। জায়গা বেদখল হওয়ার পর থেকে বিভিন্ন হুমকি ধামকির মধ্যেই আমার বাবা আর ওখানে কখনো যেতে পারেনি। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, তাকে শারীরিকভাবে বিভিন্নভাবে লোকজন দিয়ে তাকে নির্যাতনা করা হয়েছে। এরপর থেকে ভয়ে আমরা আর কেউ ওখানে যেতে পারিনি। এখনো পর্যন্ত
তারা আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনো পর্যন্ত জায়গাটি তাদের দখলেই রেখেছে। আনুমানিক 1 থেকে 1.5 কোটি টাকা তারা এখনো ওখান থেকে হাতিয়ে নিচ্ছে। থানায় অভিযোগ করেছি, একটু সাহায্য পাই এই 5 তারিখের এই পট পরিবর্তন হওয়ার পরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাহায্য পাইনি। মার্কেটের দোকান ভাড়া নেয়া ব্যবসায়ী জানান 5 আগস্টের পর আগের দখলদার ছাড়াও নতুন কয়েকটি গ্রুপ ভাড়া দাবি করছেন। কুতুবুদ্দিন, যেটা উনি প্রতিনিধি হিসেবে রাখছে ওনার এখানে, রিপন এবং কুতুবুদ্দিন আসে। এরা লোক এদের মানে কেউ পক্ষ হয়ে আসে, কেউ দোকান পাটা এনে ছিল সেটা নিয়ে আসে, বলছে ঠিক আছে আপনার বসে নেগোসিয়েশন করেন। আমাদের কাছে কয়েকটা গ্রুপই আসছিল, কিছুগুলো বিএনপি করে, তার ভাড়া যে প্রপার মালিক তাকে দিবেন, আমরা এখন ওইভাবে পাই নাই। নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে কুতুবুদ্দিন দাবি করেন তাকেও জায়গার মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে, তবে জমির কোনো কাগজ তিনি দেখাতে পারেননি। মার্কেটটা তো করছি আমি, টাকা আমার আরো সাথে ছিল আমাদের, কাউকে সবগুলোকে বঞ্চিত করা হয়েছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। রাজধানীর কাউরান বাজারে ফলের আড়তের দখল ও দাবি করা চাঁদার টাকা না দেয়ায় তেজগাঁও থানা শ্রমিক দলের সদস্য সচিব GM জাহাঙ্গীরের নেতৃত্বে ব্যবসায়ী মোতালেব মিজিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার রাত 12টার দিকে তেজতুরি বাজার ফুটওভার ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ব্যবসায়ীর কাছে থাকা 2 লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে যায় তারা। হাসপাতালে ভর্তি ব্যবসায়ী মোতালেব মিজি জানান, আড়ত বন্ধ করে তেজতুরি বাজারে নিজ বাসায় ফেরার পথে শ্রমিক দলের নেতা GM জাহাঙ্গীরের নেতৃত্বে প্রায় 15 জনের সশস্ত্র একটি সন্ত্রাসী দল তেজগাঁও ফুটওভার ব্রিজের নিচে হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তার জামাতা তানজিল হোসেন। GM জাহাঙ্গীর ওনার সাথে আরো মোটামুটি 20-22 জন ছিল। তখন আমারে আক্রমণ করলো, ঘুষা দিল, মাইল, তখন আমার শেষ গেছে। আমার রোডে মাল বেচতে দিত না, তুই যদি এনে মাল বেচাস তোরা দুনিয়াতে বিদায় করে দিব। প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদারীপুর শিবচরের 2 ঈদ ব্যবসায়ীর বিরুদ্ধে। এর মধ্যে শাহিন জমাদ্দার নামের এক ব্যবসায়ী রাতের আঁধারে পালিয়েছে। প্রতারণাকারী ব্যবসায়ীদের না পেয়ে বাড়ি ঘরে ভাঙচুর করেছে ভুক্তভোগী। তবে পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। আত্মীয় স্বজন যে যেখানে আছে সব দিকে ছড়াইয়া একদম চুমুকের মতন টাকিয়া কোটি কোটি টাকা নিয়েছে। এই ভুক্তভোগীর মতোই মাদারীপুর শিবচর এলাকার অনেকেই শিকার হয়েছেন প্রতারণার। আর এই প্রতারণা করার অভিযোগ উঠেছে কথিত ইট ব্যবসায়ী শাহিন জমাদ্দার ও হালান মোল্লার বিরুদ্ধে। কথিত আছে, অন্যের ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করা শাহিন জমাদ্দার অগ্রিম ইট বিক্রির কৌশল ব্যবহার করে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে হাজারো গ্রাহকের কাছ থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে। করেছেন এগ্রো ফার্ম। শুধু শাহিরি নয়, একই পন্থায় হালান মোল্লাও হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। একজনের কাছ থেকে 1 লাখ টাকা নিলে ওই টাকাটা 90,000 টাকা দিত 6 মাস পরে পরে, এবং এই 90,000 টাকা যাদের কাছ থেকে দিত এরা আবার কি করতো, যেমন ওই টাকাই আবার বইরে আরো টাকা বইরে ওর কাছে জমা দিত, মানে যেই টাকা যাইতো ঘুরে টুরে ওর কাছে চলে আসতো। বাসায় তুমি টাকা আনছে কইছে যে তোরা কিস্তি উড়াই দাও, আর জামাই আসলো বাহিরে, ওখানে যে ধরা দিয়ে এই জামাই 10 বছর পর আইছে, সেই জামাই ওরা টাকা পাঠাইছিল, আইব করিয়া 2 লাখ টাকা পাঠাইছিল, হেই 2 লাখ টাকা আছে। আমি ওখানে কেমনে চালাম এই কিস্তি, আর কেমনে বাইরে টাকা পাঠাবো? হ্যাঁ নিজে দিচ্ছে গরমে নিজে আমার একটা পোলা দেখা স্টপ করছে, এই টাহার চিন্তায় বোন বিরাদারের টাহার চিন্তায় মাইয়া আনছি ওই কোন এখানে দেওরের মাইয়া, হ্যাঁ মাইয়া 2 জন পোলা হাতে এই যে ডিভোর্স দেখেছে গা। গ্রাহকের চাপে রাতের আধারে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যায় শাহিন। এরপরই গা ঢাকা দেয় হালান মোল্লাও। ভুক্তভোগীরা জানায়, প্রথম দিকে অল্প টাকার লেনদেন সঠিকভাবে বুঝিয়ে দিলেও যখন মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করাতে সক্ষম হয় তখনই শুরু হতো তালবাহানা। প্রতারক চক্রের প্রলোভনে পড়ে নিঃস্ব হাজারো পরিবার। এই 3 তারিখের ডেট নিছে, 1 তারিখের ডেট নিছে, কিন্তু এই 3 তারিখের আগে এই গত রাত্রে শুনি সকালবেলা পালাইছে। সে টাকা দেয় না, টাকা নিয়ে অনেক ঘুরাইছে এই বছরে। তো দেখা গেছে তারপরে তারা পাহারা দিয়ে রাখতো, অনেকে পাহারা দিয়ে রাখার পরে যেমন রাত 4টার দিকে সবাই পাহারা দিয়ে চলে গেছে ঘুমাইতে। তো সেই ফাঁকে সে তার বউ, ছেলে, তারপর তার শ্বশুর শাশুড়িকে নিয়ে পালাই গেছে, তার মা বাবা আর তার বড় ভাইকে রাখা। আমরা সরকারের কাছে প্রার্থনা জানাই যে আমাকে টাকা জানি তারা উঠাই দেয়, সে জানি পলাইতে না পারে এই বাংলাদেশ থাইরা, হ্যাঁ তার জানি ফাঁসি, তার ধরে না ফাঁসি দেয়, জনগণের টাকা নিয়ে সে আত্মসাৎ করে চলে গেছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। ভুক্তভোগীরা অভিযোগ দিলে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই পুলিশ ব্যবস্থা নিতে পারবে।
প্রশাসনের হস্তক্ষেপে অপরাধীরা আইনের আওতায় আসবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, RTV। গেল রাতে ট্রেন চালকদের ধর্মঘটের পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, ট্রেন চালকদের নতুন কোনো কর্মসূচি আছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। গতকালকে যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ চালকদের যে দাবি ছিল যে 8 ঘন্টা তারা ডিউটি করবে, এর বেশি করতে পারবে না, সেখান থেকে গতকালকে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল কমলাপুর রেল স্টেশনে আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেক্ষেত্রে গতকাল রাতে একটি শিডিউল বিপর্যয় হয়েছিল, কিন্তু সেই শিডিউল বিপর্যয়টা কেটে উঠে এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে এবং লোকাল ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে যে গাড়িটি রয়েছে, অর্থাৎ ট্রেনটি রয়েছে, সেটি কিন্তু ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং সেখানে যাত্রীরা কিন্তু ওঠার জন্য আমরা দেখছি ছুটে যাচ্ছেন। বিশেষ করে আমরা এখানকার যারা দায়িত্বরত ছিলেন স্টেশন ম্যানেজার, তাদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে আসলে গতকালকে একটু কিছু ড্রাইভারের দাবি তুলেছিল যে তারা 8 ঘন্টার বেশি ডিউটি করতে পারবে না, তবে সেটি উপরস্থ মহলের অর্থাৎ কর্তৃপক্ষ যারা আছে তাদের আশ্বস্তে কিন্তু সবকিছু স্বাভাবিক রয়েছে এবং তারা সে আন্দোলন থেকে ফিরে আসে। এবং গতকাল রাত্রে আধা ঘন্টার মধ্যে কিছুটা বিপর্যয় হয়েছিল, তবে সেগুলো ট্রেন বিপর্যয়গুলো যে শিডিউলগুলো সেগুলো কেটে উঠেছে এবং কেটে ওঠার পর থেকে কিন্তু ভোর রাত থেকে এবং সকাল থেকে যে ট্রেনগুলো আসছে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে সকালবেলা ট্রেনগুলো এসে পৌঁছেছে এবং সেই সাথে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। সেই সাথে মালবাহী ট্রেন এবং পণ্যবাহী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। অর্থাৎ বলতে গেলে যাত্রীবাহী এবং অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সবগুলো স্বাভাবিক পর্যায়ে চলছে এবং সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল সবগুলো ট্রেনেই কিন্তু এখন ছেড়ে যাচ্ছে। সেই সাথে স্টেশন ম্যানেজার আরও বলেছেন যে আসলে এই ড্রাইভারটি আগেও তুলেছিল তারা ড্রাইভার চালকরা এবং সেখান থেকে তারা সরে আসার ফলে সবকিছু সুস্থ রয়েছে এবং কমলাপুর স্টেশনের পরিবেশও স্বাভাবিক। সেই সাথে অন্যান্য যে আন্তনগরের যে স্টেশনগুলো রয়েছে সবগুলো কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে বলে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো সিনথিয়া ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। উত্তরের কয়েকটি জেলায় শীতের তীব্রতা কমলেও বেড়েছে দিনাজপুরের হিলি, জয়পুরহাট সহ কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তরের তথ্য মতে সকালে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.2, কুড়িগ্রামে 12.5, হিলিতে 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সীমান্ত জেলা চুয়াডাঙ্গা ও মেহেরপুর সহ কয়েকটি জেলায় তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.9 ডিগ্রি সেলসিয়াস। এসব এলাকায় রাতে ঘন কুয়াশা দেখা গেলেও সকালে সূর্যের আলো দেখা যাচ্ছে। নিম্নচাপের কারণে শীত কম অনুভূত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, শীতের তীব্রতা কেমন, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে জানাবেন। আমরা দেখেছি যে গত 2 দিন কিন্তু শীতের তীব্রতা কমতে শুরু করেছে। কারণ হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে, যার কারণে শীতের তীব্রতা কমেছে। আমরা গত সপ্তাহে দেখেছি যে মেহেরপুর জেলায় মোটামুটি শীতের তীব্রতা শুরু হয়েছিল, প্রত্যেক দিনই তাপমাত্রা কমতে শুরু করেছিল। আজকে সকালে 6টার আবহাওয়া বার্তায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে সকাল ভোর 6টায় তারা 15.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আমরা সকাল থেকেই দেখছি যে মেঘ, হালকা মেঘ, কখনো রোদ বের হচ্ছে, আবার কখনো হালকা মেঘের রোদ দিয়ে ঢেকে যাচ্ছে। এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অফিস জানাচ্ছে যে নিম্নচাপের যে প্রভাব ছিল সেই প্রভাবটা কেটে যাচ্ছে এবং কেটে যাওয়ার পরে আজ থেকেই মোটামুটি শীতের তীব্রতা বাড়তে শুরু করবে, অর্থাৎ তাপমাত্রার পারদ নিচেই নামতে শুরু করবে। তবে যেহেতু রাতে এবং দিনের তাপমাত্রার কিন্তু এখন পার্থক্য বেশ, রাতে 15 বা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচেই নামছে এবং দিনে কিন্তু সর্বোচ্চ 27, 28 বা 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠছে। এই কারণে কিন্তু এই সময়টায়, এদিকে আবার কৃষি বিভাগ বলছে যে এই সময়টা কিন্তু রবি ফসলের জন্য এই আবহাওয়াটা খুব অত্যন্ত ক্ষতিকর এবং চাষিদেরকে তারা সতর্ক থাকার জন্য বলছে। তবে আবহাওয়া অফিস বলছে যে রাত এবং দিনের তাপমাত্রার এরকম পার্থক্য আর এরকম হয়তো থাকবে না। আগামী সপ্তাহ পর্যন্ত একটা তীব্র শীতের
আভাস দিচ্ছে। আমরা জানি যে চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চল কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার প্রতি বছর এখানে দেখা যায়, তো সেই দিকে যাচ্ছে। তো আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরো বাড়বে এবং তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিনথিয়া, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ। আবারও দিনাজপুরের হিল স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে, ফলে স্থানীয় পাইকারি বাজারে আলুর দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকায়। তবে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য আমদানি অব্যাহত রয়েছে। হিলি কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকারকরা জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে, ফলে দেশীয় আমদানিকারকরা আজ থেকে ভারতীয় আলু আনতে পারছে না। তবে আগে স্লট বুকিং থাকায় গতকাল পর্যন্ত এ বন্দর দিয়ে 2035 মেট্রিক টন আলু এসেছে। আলু আমদানি বন্ধের খবরে দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, আলু আমদানি বন্ধের কারণ কি, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে আলু আমদানির বন্ধ হওয়ার কারণটি মূলত হচ্ছে ভারতের অভ্যন্তরে আলুর দাম বেশি এবং ওখানে উৎপাদন সংকট দেখিয়ে ভারত সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর এছাড়া কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখেছি, আলু আমদানি করার সময় ব্যবসায়ীদের যে স্লট বুকিং করতে হয়, ভারতের ব্যবসায়ীদের রপ্তানি করার সময় যে স্লট বুকিং, সেটি কিন্তু স্লট বুকিংটি কিন্তু বন্ধ করে দিয়েছে, যার জন্য ভারতের ব্যবসায়ীরা আলু রপ্তানি করতে পারছে না। এটি হচ্ছে একটি কারণ। এছাড়া কিন্তু আলু আমদানি আমরা দেখেছিলাম যে 27 এবং 28 তারিখে যে আলু রপ্তানিতে যে স্লট বুকিং করা ছিল, সেই আলুগুলো কিন্তু গতকাল পর্যন্ত এসেছে। গতকালকে কিন্তু আমরা দেখেছি যে গত 2 দিনে আপনার 66 থেকে 2035 মেট্রিক টন কিন্তু আলু এসেছিল। আর এই আলু আজকে কিন্তু আর কোনো আলু আসবে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে এখানকার আমদানিকারকরা। তবে আলু আমদানি বন্ধের অজুহাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কেজি প্রতি, আমি যেখানে দাঁড়িয়ে আছি, কেজি প্রতি হিলি স্থল বন্দরে 3 থেকে 4 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন ভারতীয় আলু বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো প্রচুর পরিমাণ আলু বোঝাই ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে। এইসব গতকালকে কিন্তু এই ট্রাকগুলো ভারত থেকে কিন্তু এসেছে। দাম বেশি হওয়ার কারণে কিন্তু অনেক পাইকার কিন্তু ঘুরে গেছে। এছাড়া কিন্তু অনেক ব্যবসায়ী আছে, তারা কিন্তু আলু বিক্রি করেনি, অর্থাৎ আলুর দামটি তারা আরো বেশি দামে বিক্রি করবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এখানকার পাইকারদের কাছ থেকে। তবে ইতিমধ্যে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আলুর দাম বেশি, আলু আমদানি বন্ধের অজুহাতে দাম যেমন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে পেঁয়াজের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ কিন্তু আপনার কেজি প্রতি 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন পাইকারি মোকামে যে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 85 টাকা দরে। এতে কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের, সেই সঙ্গে পাইকাররাও কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। তবে আমদানি আসলে কবে নাগাদ হবে সেই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে ভারত থেকে বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য তারা আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে। এদিকে খুচরা বাজারে যেমন দাম বৃদ্ধি পেয়েছে, পাইকারি বাজারেও কিন্তু সেরকম দাম বৃদ্ধি পেয়েছে। তবে বাজার যদি নিয়মিত মনিটরিং করা না হয়, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম আরো বৃদ্ধি পাবে, এমনটি বলছে সচেতন মহল। তবে চিন্তা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার যে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে যে যদি পশ্চিমবঙ্গ সরকারের থেকে আলু না আমদানি করে, বিভিন্ন রাজ্য যেসব আলু যদি তারা আমদানি করে, আলু বিভিন্ন রাজ্য থেকে যদি আলু আমদানি করে, সেক্ষেত্রে কিন্তু তারা আলু আমদানি করতে পারবে। তবে এখানে পশ্চিমবঙ্গের সরকারের কিছু সমস্যা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারা কোনো রাজ্য থেকে আর আলু আমদানি করবে না। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে আলু আমদানি এবং দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। বাগেরহাটের ফকিরহাটে মাছের ঘেরের পাড়ে প্রথমবারের মতো শিম চাষ হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় এই শিম বিক্রি করে লাভবান হচ্ছে চাষিরা। কৃষি বিভাগ বলছে, কম খরচে চাষ করতে পারায় অনেকেই শিম চাষে আগ্রহী হচ্ছে। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বাগেরহাটের ফকিরহাট উপজেলার লক্ষপুর এলাকার মৎস্য চাষী জাকির মোল্লা একটি প্রকল্পের মাধ্যমে কৃষি অফিসের সহায়তায় প্রথমবারের মতো তার মাছের ঘেরের পাড়ে শিমের আবাদ করেছেন। লালফুল জাতের এই শিম চাষে ফলন আসে ভালো। প্রথম ফলন থেকে বাজারে পাইকারি দামে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাভ হওয়ায় তার অন্য ঘেরের পাড়েও শিম চাষ শুরু করার কথা জানান এই চাষী। গতবারে আমি উচ্ছে চাষ করিলাম, তো উচ্ছে চাষে আমি তেমন লাভবান হয়নি। এবছর নতুন আমি এই সিম চাষ করেছি। প্রথমেতে আমি 200 টাকা করে বেচেছি, তারপরে 150, এখন 130 টাকা করে বেচতেছি।
এতে খুব লাভ। অন্য বার আছে, এবারও অনেক লাভ হয়েছে। এই চাষই খুব ভালো। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে না, এই চাষ লাভবান, উচ্ছের চেয়ে আরও লাভ বেশি হবে। অসময়ে শিমের এই বাম্পার ফলন দেখে অনেকেই আগ্রহী হচ্ছে শিম চাষে। আমি 200 টাকাতে বেচা কেনা শুরু করেছি, এখনো পর্যন্ত 120-30টা বেশি, সীমিত খরচে অধিক লাভ। আমিও চাষ করব এবং অন্যকে সহযোগিতা করব। আমি আগামীতে নিজে করব, এই দেখে ভালো লাগলো। খুলনায় মাছের ঘের বেশি থাকায় এসব ঘেরের পারে সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আর কৃষি বিভাগের কর্মকর্তা জানান, শিম চাষে কৃষকদের সার্বিক নির্দেশনা দেয়া হচ্ছে। আমাদের সুযোগ রয়েছে এই ঘেরের পারে আগাম সবজি করা, উৎপাদন করতে পারলে কৃষক উচ্চ মূল্য পায়। এই লক্ষ্যেই মূলত এই ঘেরের পারে আগাম উচ্চ মূল্যের সিম এবং টমেটো চাষের যে প্রদর্শনী রয়েছে, এই প্রদর্শনী থেকে কৃষকরা এখন অনেক বেশি বেনিফিটেড হচ্ছে। কারণ মার্কেট যে অ্যাসেসমেন্ট, এই মার্কেট অ্যাসেসমেন্ট করে যদি কৃষক ফসল ফলাতে পারে, তাহলে কৃষক তার ন্যায্য মূল্য এবং যথাযথ মূল্য পেয়ে থাকে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিকে লাভজনক করার জন্য, কৃষিকে বাণিজ্যিক করার জন্য কৃষককে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছে। এই খুলনা অঞ্চলে ঘেরের পাশে যে আইলগুলো আছে, ওইগুলোকে কাজে লাগানোর জন্য এখানে দেখেন আগাম জাতের শিম কৃষকরা আবাদ করতেছে। এটা আর্লি মার্কেটে যখন নেওয়া যাওয়া হয়, কৃষকরা এখন আপনারা শুনছেন যে এখানে 130 টাকা কেজি দরে সে পাইকারি বিক্রি করতেছে, যেটা বাজারে কিন্তু 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমাদের যে পতির জমিগুলো, গেটটা কিন্তু এমনিতে পতি থাকতো, এখান থেকে যে সে একটা আউটপুট পাচ্ছে, এটা কিন্তু আমরা কৃষি বিভাগ আমাদের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। ফকিরহাটের প্রতিটি ঘেরের পারে শিম চাষ করতে পারলে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।